নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের ৬৬তম অংশ। একদিক থেকে বলা যায়, আমার এবং আমার জ্যাঠতুতো পিসতুতো ভাই বোনদের আর তাদের বংশধরদের চিন্তাধারার ধাত ছিল সন্দেশ। নিজেদের অজ্ঞাতসারে একটা বলিষ্ঠ সরস সততা আমাদের মনের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে গেছিল। তাতে কয়েকটা বংশগত গুণ ফুটবার সুবিধা হয়েছিল। শিখবার আঁকবার সঙ্গীত সাধনার বিজ্ঞান চর্চার নানা গুণ নানা জনের মধ্যে অল্প বিস্তরভাবে দেখতে পাই। আর উপেন্দ্র কিশোরের মতো সুকুমার সুবিনয়ের এবং সবচেয়ে জনপ্রিয়ভাবে সত্যজিতের মধ্যে এর অনেকগুলি গুণের একসঙ্গে সমাহার হয়েছে। এসব প্রকৃতিদত্ত জিনিস নিয়ে বড়াই করতে হয় না, কিন্তু ঋণকে সর্বদা স্বীকৃতি দিতে হয় এবং যে গুণই হোক তার সাধনা করতে হয়। সত্যজিৎ খুব সহজে এত সাফল্য পায়নি। এর প্রতিটি কণার জন্য সারা জীবন ধরে তাকে সাধনা করতে হয়েছে। এরপর কি হবে তা জানি না, কিন্তু সন্দেশকে যদি উপযুক্ত প্রাণশক্তি দিতে আমরা না পেরে থাকি, তাহলে সেইখানে আমাদের বিফলতা। কম সময় তো পাইনি। ১৯১৩ সালের এপ্রিল মাসে সন্দেশ প্রতিষ্ঠা করে তার ২ বছর পরে বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের হাতে সবকিছু ফেলে উপেন্দ্র কিশোর চলে গেছিলেন। সুকুমারের বয়স তখন ২৭-২৮। তার ৮ বছর পরে তিনিও স্বর্গে গেলেন। তার আগের বছর তারই প্ররোচনায় আমার প্রথম গল্প লেখা ও পত্রিকায় ছাপা হলো। সে গল্প আমার কোনো সংগ্রহে দিইনি। লেখা খুব খারাপ হলে বড়দা কখনোই ছাপতেন না, কিন্তু ওই গল্পে এক মতলবী ভাগ্নে তার মামার ভালো মানুষটির সুবিধা নিয়ে নিজে কিছু লাভ করেছিল। কোনো রকম সাজাও পায়নি। ও আমার পছন্দ নয়। লাভ হোক, সঙ্গে সঙ্গে বেটা একটু জব্দ হলে খুশি হতাম। বড়দার মৃত্যুর অল্পদিন পরে সন্দেশ বন্ধ হলো। ইউরাই অ্যান্ড সন্স উঠে গেল। কয়েক বছর পরে আমি যখন কলেজে পড়ি, তখন আমার মণিদা অর্থাৎ সুকুমারের মেজ ভাই সুবিনয়ের সম্পাদনায় বছর তিনেক সন্দেশ পত্রিকা বেরিয়েছিল। ১৯৩১ সালে একেবারেই বন্ধ হয়ে গেছিল। মণিদা আমার কাছ থেকে প্রতি মাসে একটি করে গল্প না নিয়ে ছাড়তেন না। তার প্রথম গল্প দিন দুপুরে। ওই যে একটা পথ পেয়ে গেলাম, আর ছাড়লাম না। সন্দেশ উঠে গেলে মৌচাক, রামধনু, রংমশালের নিয়মিত লেখক হয়ে গেলাম। ১৯৫৬ সাল থেকে বেতারের ছোটদের অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে পড়ে হাতটা আরও জোরালো হতে থাকলো, কিন্তু মনের মতো পত্রিকা আর একটিও পেলাম না। সুকুমারের স্ত্রী আমার বড় বৌদি সুপ্রভা অসাধারণ মেয়ে ছিলেন। ২৯ বছর বয়সে বিধবা হয়ে অবধি সারা জীবন কত যে কাজ করেছিলেন তার ঠিক নেই। তার কথা আগেও বলেছি। ৭০ বছর বয়সে হৃদরোগে তার মৃত্যু হয়। শুনেছি কোনো সময় তিনি মানিককে বলেছিলেন সন্দেশ পত্রিকা আবার বেরোলে তিনি খুশি হতেন। ১৯৬১ সালের ৩০ বছরের ব্যবধানের পর মানিকের হাতে আঁকা ছবি দিয়ে সাজানো অপূর্ব চেহারা নিয়ে আবার সন্দেশ বেরোলো এবং সেই ইস্তক আজ ২২ বছর ধরে নানা বিপর্যয়ের মধ্যেও নিয়মিত প্রকাশ হচ্ছে। তার প্রধান কারণ অবশ্য মানিকের আর নলিনী দাসের অক্লান্ত সহায়তা। নিজের টাকা দিয়ে পরিশ্রম দিয়ে পত্রিকাটিকে মানিক প্রতিষ্ঠা করল। প্রথম সম্পাদক হলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। তার নামের আর সাহায্যের গুণে সন্দেশের একটা প্রতিষ্ঠা হলো। পরে পত্রিকা পরিচালনার নানা অসুবিধার কারণে সুকুমার সমবায় সমিতি বিধিমতে অনুষ্ঠিত হলো এবং আজ পর্যন্ত তারাই কাগজ চালিয়ে আসছেন। আমাদের ৩ জন সম্পাদক, তার মধ্যে বয়োজ্যেষ্ঠা আমি, তারপর উপেন্দ্র কিশোরের মেজ মেয়ে পূর্ণলতার মেয়ে নলিনী দাস, সবার ছোট সত্যজিৎ। তারও ৬২ বছর বয়স হলো। ১৯৮১ সালে সন্দেশের ২০ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে গত ২০ বছরের সন্দেশ থেকে বাছাই করা লেখা নিয়ে সেরা সন্দেশ বেরুলো। সম্পাদক সত্যজিৎ সেই সমস্ত নতুন ছবি এঁকে দিল। আনন্দ পাবলিশার্স প্রকাশক। আমরা আরও ৫ জনাও আপ্রাণ খেটেছি। সারা জীবন ধরে যত রকম কাজ করেছি, তার মধ্যে সন্দেশের কাজ সবচেয়ে আনন্দদায়ক। যত সম্মান পেয়েছি, সন্দেশের সম্পাদক হবার কাছে তার কিছুই লাগে না। আমি ভালো করেই জানি যে জ্যাঠামশাই কিংবা বড়দার কাজের তুলনায় আমাদের চেষ্টাগুলো কিছুই নয়। তবু এর সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও আনন্দ। এখন শান্তিনিকেতনে থাকি, কার্যালয়ের দৈনন্দিন কাজে অংশ নিতে পারি না।
মাঝে মাঝে মনে হয় আমার সরে দাঁড়ানো উচিত। আবার ভাবি, তাহলে আমি কি নিয়ে থাকব? মোট কথা, 1961 থেকে আমার অধিকাংশ ছোটদের ছোট গল্প প্রথমে সন্দেশে বেরিয়েছে, আর যদ্দূর মনে হয় পক্ষীরাজে প্রকাশিত ময়না শালিক আর রোশনাইতে নাগুকামা ছাড়াও সব উপন্যাসও ধারাবাহিকভাবে সন্দেশে বেরিয়েছে। এইভাবে একে একে টংলিং, মাকু, নেপুর বই, বাতাসবাড়ি, হাওয়ারদারি, হট্টমালার দেশে, লঙ্কাদহন নাটক, ভূতর ডায়েরি ইত্যাদি সব গল্পই সন্দেশের পাতায় প্রথম ছাড়া পেয়েছিল। অবশ্যই শুভমের নতুন পত্রিকা সব জানতা মজারুতে এখন আমার জলমানও বেরোচ্ছে। 1961 সালে রবীন্দ্রনাথের শতবর্ষ পূর্তি উপলক্ষে ত্রিবেণী থেকে ছোটদের জন্য কবির জীবনের গল্প এই যা দেখা লিখেছিলাম। সরকারি অনুরোধে লেখা শুরু করে ভুল বোঝার ফলে কানাই সরকারকে পাণ্ডুলিপিটি দিয়েছিলাম। ওই বছর দিল্লি সাহিত্য একাডেমির অনুরোধে 16 পৃষ্ঠায় অতি সংক্ষেপে কবি কথা লিখেছিলাম। তার নবমুদ্রণ এখনো চলছে। এত কথা উঠল আমার ওই 7টি কেজো বছরের সাহিত্য কীর্তি প্রসঙ্গে। লেখাই ছিল আমার বাড়ির কাজ। আমাদের গুছানো সংসারে সব কিছু ছিল সময় ধরা, ফলে হাতে যথেষ্ট অবসর থাকত। সেই সময়টা লেখাপড়ায় ভরা থাকত। মৌলিক লেখা ছাড়াও খানকতক বিখ্যাত বইয়ের বাংলা অনুবাদ করেছি, তবে তার বেশিরভাগই বেতার ছাড়ার পর।